আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল, আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ির পছন্দ ছিল না। তারা চেয়েছিলেন ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের 1 সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলেছিল, মায়া, মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, শুধু তোমার মা চায় নাকি তুমিও? দেখো মায়া, তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না। এমনিতেই তার অমতে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি। তাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। এমনিতেই মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরো অসুস্থ করে দিই, মেরে ফেলি তাকে? আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম। বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসতাম। আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো, আমি তখন তাকে জানিয়েছিলাম। সে বাসায় জানালো, কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না। তার আমাকে পছন্দ ছিল না। কেনই বা পছন্দ হবে? তাদের সহায় সম্পত্তি কোনো অংশেই কম নয়। যোগ্যতায় আমি তার ছেলে ধারে কাছেও না। সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের বউকে ছেলের বউ করে আনতে, কিন্তু সেখানে বাদ সাধলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না। কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিলেও আপন করতে পারেনি আমার শাশুড়ি। আমায় দেখে কত অপমান, অসম্মান, তিরস্কার যে করেছিল সেদিন, আমি চুপচাপ শুনে নিয়েছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে। তার অমতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমায় মেনে নিতে তার সমস্যা হবে। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমিও সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো, আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কি চাই। কিন্তু এই সুখও আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগন্যান্সির কথা যখন জানতে পারি, তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। শাশুড়ি মাও তখন একটু নরম হলেন। ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তার মন হয়তো আমার জন্য না হোক, তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি, সেটা আমি বুঝলাম কিছুদিন পর। ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে। আমি তখন সবে সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি। আমাকে দেখেই সে বলল, শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো। তোমায় না বলেছি মায়ের মুখের উপর কথা বলবে না? ওর কথা শুনে সকালের ঘটনাটার কথা মনে পড়ল। আমি তখন কিচেনে রান্না করছিলাম। শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেই বলল, ওটা কি করছো? রান্নায় এত তেল ঢালছো কেন? বোতলের সব তেল আজকেই শেষ করবে নাকি? আমি আস্তে আস্তে বললাম, বেশি কোথায় মা, অল্পই তো দিচ্ছি। আর ভাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগবে? চুপ করো তুমি। সেদিনের মেয়ে, আমায় তুমি রান্না শেখাচ্ছ? বাপের বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি তোমায় কার সাথে কেমন ব্যবহার করতে হয়? কিন্তু মা, আমি তো তেমন কিছু বলিনি আপনাকে। আবার আমার মুখে মুখে কথা? অবশ্য হবে নাই বা কেন? ছোট লোক ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা আছে নাকি? বাবা মা তেমন যেমন শিখিয়েছে তেমনই তো হবে। এত কিছু দেখেছে নাকি চোখে কোনোদিন? বাপ মা যেমন ছোট লোক, মেয়েটাও হয়েছে তেমন। মা প্লিজ, আমায় বলছেন বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। কি? তোমার তো সাহস কম না? তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো? আজ আসুক আমার ছেলে, তারপর দেখাবো তোমায়। রাতে আকাশ বাড়ি ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন। তাই সে এখন আমায় প্রশ্ন করছে। আমি ধীর কণ্ঠে বললাম, মুখে মুখে তর্ক করিনি। উনি আমার মা বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছিলেন, তাই বলেছি উনি যেন এমনটা না করেন। শোনো মায়া, তোমায় আমি আগেও বলেছি, আজ আবার বলছি, তুমি ফার্দার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না। তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শেষ করেই সে বাইরে চলে গেল।
আমি বুঝলাম আমার শেষ ভরসাস্থলটাও নড়বড়ে হয়ে গেছে। তবুও কোথাও হয়তো একটু বিশ্বাস ছিল, হয়তো ভালোবাসার জন্যই তার কাছে পড়েছিলাম। আর কি বা করতাম, কোথায় যেতাম? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমার বাবা মায়েরও এত সামর্থ্য ছিল না, তাই ভিটে আঁকড়ে পড়ে রইলাম। আমার যখন 9 মাস চলছে, সেদিনই এসে আকাশ আমায় দ্বিতীয় বিয়ের কথা বলে। তার আগে থেকেই সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমায় বুঝিয়েছে আমার প্রতি তার এখন কোনো ফিলিংস নেই, আমি এখন তার শুধু দায়িত্ব। তুমি সত্যিই আবার বিয়ে করতে চাও? কান্না ভরা চোখে প্রশ্ন করলাম আমি তাকে। কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি। সে মাথা দুলিয়ে বলল, হুম, এছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করেছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দেব এমন তো নয়। আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। তুমি তো আমায় ভালোবাসতে, পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে, অন্য কারো ভালোবাসায় বিভোর হতে? আমার কথা কি তোমার একটুও মনে পড়বে না? আফসোস হবে না? দেখো মায়া, সবসময় এমন ইমোশনাল হলে চলে না। আর মায়ের কথা তো ঠিকই, একজন ছেলের তো সত্যিই দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে। মেয়ে তো সেটা পারবে না, তাই না? এই যেমন দেখো তুমি, তুমি তো বিয়ে করে চলে এলে, এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে? পারবে না তো। তুমি তো চাকরিও করো না, করতে পারবে তোমরা? মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়ি, কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সের ভরসা হবে, আমাদের দেখে শুনে রাখবে। আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো বিয়ে করব এবার। ব্যাস, এটুকু বলেই চলে গেল সে। একবার ফিরে চেয়ে দেখলোও না আমি কতটা কষ্ট পাচ্ছি, কিভাবে সহ্য করব আমি এসব। অতঃপর সেই দিন এলো, আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। সে বর সেজে বিয়ে করতে চলে গেল, সাথে গেল আমার শাশুড়ি মা। সে তো বেজায় খুশি, তার ছেলে এবার তার মন মতো বিয়ে করছে। কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর। সবাই চলে গেলেও সে বাড়িতেই থাকলো। আমি তখন ঘরেই ছিলাম, পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। হঠাৎই আমার লেবার পেইন উঠলো। আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। আমার চিৎকারের আওয়াজে পাশের রুম থেকে ছুটে এলেন আমার শ্বশুর। চোখ বন্ধ হওয়ার আগে শুধু দেখলাম উনি মা মা বলে আমার কাছে ছুটে এসে 2 হাতে আগলে নিলেন আমায়। জ্ঞান ফিরল অপারেশনের পর। এই পুরোটা সময় বাবা আমার সাথেই ছিলেন। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আমাকে যখন বেডে শিফট করা হলো, তখন বাবা এলেন আমার সাথে দেখা করতে। আমার মেয়েকে তখনও অবজারভেশন রাখা হয়েছে, কারণ ডেলিভারির সময় অনেক কমপ্লিকেশন দেখা যায়। বাবা এসেই জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে মা? আমি মুচকি হেসে মাথা দোলালাম। উনি আমার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না, কেউ না থাক, আমি আছি তোর পাশে, সব সময় থাকবো। আকাশ আসেনি? আমার প্রশ্নের উত্তরে বাবা মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি মুখ ঘুরিয়ে বললেন, তারা তাদের নতুন বউকে নিয়ে ব্যস্ত, আর আমি চাইও না তারা এখানে আসুক। তুই কি এত কিছুর পরেও চাস যে ওই জানোয়ারটা এখানে আসুক? আমি কিছু বললাম না। বাবা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শোন মা, মেয়ে হয়েছিস বলেই যে তোকে ওদের গোলগ্রহ হয়ে থাকতে হবে এটা কিন্তু নয়। মেয়ে বলে কি তুই দুর্বল? না, আমি বলছি শোন, ওই জানোয়ারটার সাথে আর সম্পর্ক রাখিস না। ওর কাছে থাকলে সারা জীবন কষ্ট ছাড়া আর কিছুই পাবি না। আমি কান্না ভেজা কণ্ঠে বাবাকে বললাম, তাহলে আমি কোথায় যাব বাবা? তুমি তো জানোই আমার পরিবারের কি অবস্থা, মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? সে চিন্তা তোকে করতে হবে না, এবার যা করার আমিই করব। আমার নাতনির জন্য যা করতে হয় সব আমি একাই করব, কাউকে প্রয়োজন নেই। ও আমার রক্ত, আমার বংশধর, ও থাকবে রাজকন্যার মতো। কিন্তু বাবা, মা আর আকাশ? তুই ওসব নিয়ে ভাবিস না, সুস্থ হয়ে ওঠ আগে। আকাশের মা ভুলে গেছে এই বাড়ি গাড়ি ধনসম্পদ এখনো আমার নামেই আছে। বাবা আরো কিছু কথা বলে বেরিয়ে গেলেন রুম থেকে। কিছুক্ষণ পর আমার বাবা মাও এসে পৌঁছালো। কতদিন পর দেখলাম তাদের। আমার শ্বশুর তাদের সবটা জানিয়েছেন। মা এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, এত কিছু হয়ে গেছে তোর সাথে, তুই আমাদের জানাসনি কেন মা? সব একা একা সহ্য করলি। তোমাদের কাছে গিয়ে তোমাদের ঝামেলা আর বাড়াতে চাইনি মা। ঝামেলা? মা বাবার কাছে সন্তান কখনো ঝামেলা হয়? আমরা এখনো এতটাও অক্ষম হয়ে যাইনি যে তোকে দুবেলা খাইয়ে পরিয়ে রাখতে পারবো না। এখন তো আমি একা নই মা,
আমি তোকে আর আমার নাতনিকে আমার কাছে নিয়ে যাব, কাউকে দরকার নেই আমাদের। বলেই কান্নায় ভেঙে পড়ল মা। পাশ থেকে আমার শ্বশুর বলে উঠল, আমার মেয়ে আর নাতনি কোথাও যাবে না, ওরা আমার কাছেই থাকবে। তা হয় না ভাইজান, আমার মেয়েকে আমি আর আপনার ছেলের সাথে সংসার করতে দেব না। অমন একটা অমানুষের কাছে থাকলে মেয়ে আমার শেষ হয়ে যাবে। আমিও চাই না ও আকাশের সাথে থাকুক। আমি নিজে ওদের ডিভোর্সের ব্যবস্থা করব, কিন্তু ওদের আমি আপনাদের সাথে যেতে দেব না। এটা কি বলছেন ভাইজান? ডিভোর্স হয়ে যাওয়ার পর মায়া আপনাদের বাড়িতে কেন থাকবে? কি পরিচয়ে থাকবে? কেন? ওই যে বললাম মেয়ে, ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। ভাবি সাহেবা বা আকাশ তা কি মেনে নেবে? ওদের মানা না মানায় কি যায় আসে? বাড়ি আমার, সম্পত্তি আমার। ওরা নাক গলানোর কে? কেউ না। এটা নিয়ে আর কোনো কথা হবে না। মায়ামা আমার সাথেই যাবে, ব্যাস। বাবা তার কথায় অটল। শেষমেশ আমাদের সবাইকে তার কথাই মানতে হলো। 7 দিন ছিলাম হসপিটালে, কিন্তু এই 7 দিনে আমার শাশুড়ি মা কিংবা আকাশ কেউ আমার সাথে দেখা করা তো দূর, কেউ খোঁজও নেয়নি আমি বেঁচে আছি কিনা। আমি বুঝলাম ওই মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই কয়দিন আমার শ্বশুর, বাবা, মা সবাই আমাকে বুঝিয়েছে, বলেছে তার সাথে সম্পর্ক শেষ করতে। আমিও সেটাই ঠিক করেছি। এবার থেকে আমি বাঁচবো শুধু আমার আর আমার মেয়ের জন্য। তার জন্য ভালোবাসার ছিটে ফোঁটাও নিজের মধ্যে রাখবো না। আজকে আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। বাবা মা চলে গেলেন গ্রামের বাড়ি। আমার শ্বশুর আর সাথে করে নিয়ে যাচ্ছেন আমায়। যাওয়ার পথে আমায় মনমরা দেখে বাবা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি ভাবছিস? ভাবছি নতুন বউ নিয়ে নিশ্চয়ই ওরা খুব খুশিতে আছে। সেখানে আমাকে দেখলে কেমন রিয়াক্ট করবে, ওদের খুশিটাই নষ্ট হয়ে যাবে। যাই হয়ে যাক, তুই কিন্তু কাঁদবি না। মন শক্ত কর। তোকে দুর্বল পেলে ওরা আরো আঘাত করবে। কথায় বলে না, মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। শুধু মনে রাখবি, যে তোর ভালোবাসার মূল্য দেয় না তাকে ভালোবাসাটা নেহাতি বোকামি। বাবা চুপ করলেন। ভাবলাম হয়তো তিনিই ঠিক বলছেন, আমার এটাই করা উচিত। কিন্তু এত বছরের সংসার, ভালোবাসা, তার প্রতি জমে থাকা মায়া, এত সহজে কি ভুলে যাওয়া সম্ভব? বাড়ি পৌঁছে সদর দরজায় দাঁড়িয়ে আছি। বাবা কলিং বেল চাপলেন। আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। কে জানে কি অপেক্ষা করছে আমার জন্য। তার নতুন বউ এসেছে। অন্য কারোর সাথে সে এতদিন থেকেছে, শুয়েছে। আমার ঘরে, আমার বিছানায়। আমার সাজানো সংসারটা এখন অন্য কারো দখলে। এসব ভাবতেই চোখটা ভিজে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটাকে এর আগে কখনো দেখিনি। পোশাক আশাক দেখে মনে হচ্ছে কাজের মেয়ে। সে বাবার দিকে চেয়ে বলল, তখন থেকে বের বাজাইতেছেন কেন? কেডা আপনি? কারে চাই? তুমি কে? আমি কেডা এইটা যায় না আপনি কি করবেন? আপনি কেডা তাই কন। তোমার তো সাহস কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? এই কে তুমি? কে রেখেছে তোমায় এ বাড়িতে? বেয়াদব মেয়ে, সরো সামনে থেকে। বাবা ওকে সরিয়ে দিয়ে আমায় নিয়ে ভিতরে ঢুকলেন। উপর থেকে শাশুড়ি মা, আকাশ আর সাথে একটা মেয়ে নেমে এলো। এটাই হয়তো তার নতুন বউ। বেশ মিষ্টি দেখতে। আমি দু চোখ ভরে দেখে নিলাম তাকে। কি এমন আছে তার মাঝে, যে দুদিন এসে আমার এত বছরের ভালোবাসাটাও ফিকে করে দিল? শাশুড়ি মা চিৎকার করে বললেন, এই ফুলি, এত চিৎকার চেঁচামেচি কিসের? মেয়েটা তড়িঘড়ি বলে উঠল, দেখেন না গিন্নিমা, এই লোকটা বলতেছে এইটা নাকি হের বাড়ি। কইয়া আমারে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে। কে ও? তুমি এসেছো? তা এতদিনে ফেরার সময় হলো বুঝি? সাথে করে আবার এই আপদটাকেও নিয়ে এসেছো? আমি তো জানতাম। এই মেয়েটা কে? ওকে আমার নতুন বৌমার দেখাশোনার জন্য রাখা হয়েছে। বুকের ভেতরটা কেমন করে উঠল। আসতে না আসতেই তার জন্য এত কিছু। অথচ আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি আসার পর এ বাড়িতে যত কাজের লোক ছিল, আমার শাশুড়ি সবাইকে একে একে বার করে দিয়েছিলেন। সে বলেছিল, ছেলে বিয়ে করে বউ এনেছে, এখনো কাজের লোকের হাতে রান্না কেন খাবো? বাসায় যেখানে যা কাজ আছে সব ও করবে। আর নতুন বউ ঘরে আসতে কাজের লোক রেখেছেন তিনি। কিন্তু আকাশ, এতক্ষণ হয়ে গেল আমি ফিরলাম, সে এসে আমায় একটাবার জিজ্ঞাসাও করলো না আমি কেমন আছি, মেয়ে কেমন আছে। আচ্ছা, এটা তো ওরও সন্তান, ও এতটা স্বার্থপর কি করে হতে পারে? শাশুড়ি মা বললেন, শোনো, তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি,
এই মেয়ে এই বাড়িতে আর থাকতে পারবে না। আমার ছেলের নতুন বউয়ের পছন্দ নয়, তাই ওকে চলে যেতে বলো। ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে, আর যেখানে যত টাকা লাগে সেটাও দেব। কারণ এই ছোট লোকটা আমার ছেলেটাকে তো টাকার জন্যই ফাঁসিয়ে বিয়ে করেছে। আবার ভোলা ভালা ছেলেটা বুঝতেও পারেনি। ওকে ওর চাহিদা মতো টাকা দিয়ে দেব, শুধু আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে বরাবরের জন্য ছেড়ে চলে যেতে হবে। ওর মুখও দেখতে চাই না আমরা। আকাশ এখনো চুপ করেই রইলো, কোনো প্রতিবাদ করলো না, মাকে বোঝালোও না। সে তার হাবে ভাবে বোঝালো তার মা যা বলছে সেও এটাই চায়। বাবা এবার তার দিকে চেয়ে বলে উঠলেন, সেটা তো আমি ঠিক করব, কে এই বাড়িতে থাকবে আর কে বেরিয়ে যাবে। মানে কি বলতে চাইছো তুমি? কেন, বাংলা কথা বোঝো না? এটা আমার বাড়ি, আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এটা শুধু তোমার একার বাড়ি, আমার বাড়ি নয়। তোমার এখানে ততক্ষণ অবধি অধিকার থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে অধিকার দেখানোর সুযোগ দেব। আকাশের বাবা, কি বলছো তুমি এটা? এই দুদিনের মেয়েটার জন্য তুমি আমায় অপমান করছো? অপমান? তোমার মান অপমান বোধ আছে নাকি? আমি তো জানতাম তুমি নির্লজ্জ। আকাশ, তুই দেখছিস তোর চোখের সামনে তোর বাবা আমায় অপমান করছে, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি না? আকাশ এবার আমতা আমতা করে বলল, বাবা তুমি মায়ের সাথে এমন করছো কেন? চুপ! গর্জে উঠলেন বাবা, রাগী চোখে তার দিকে চেয়ে বললেন, একটাও কথা বলবে না বেয়াদব ছেলে। তোমার মুখ থেকে বাবা ডাক শুনতেও আমার লজ্জা করছে। মেরুদণ্ডহীন ছেলে তুমি, তুমি তো মানুষ হওয়ারও যোগ্য নও। কথা শেষ করে বাবা আমায় নিয়ে উপরে গেলেন। পিছন থেকে শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো খারাপ, আর ওই ছোট লোক মেয়েটাই তোমার আপন। আমরা তো তোমার কেউ নই। একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউ ছেলেকে অপমান করতেও বাধলো না তোমার? দেখবো কতদিন তাকে নিয়ে থাকতে পারো। ওই মেয়েকে যদি বাড়ি থেকে দূর না করেছি, তাহলে আমার নামও শিলা নয়। পাশ থেকে আকাশের নতুন বউ বলে উঠল, মা, ও কি তবে আমাদের সাথে থাকবে নাকি? দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, এই মেয়ের সাথে আমি কিন্তু এক বাড়িতে থাকতে পারবো না। আর আকাশ, তোমায় বলছি, তুমি যদি ওই মেয়ের কাছে যাও, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। শিলা বেগম তাকে আশ্বস্ত করলেন, আরে তুমি চিন্তা করো না তো মা, এই সবকিছু তোমার। দাঁড়াও না, উকিলের সাথে আমি কথা বলেছি, ওদের ডিভোর্সটাও হতে দাও, তারপর তো ওকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। কিন্তু বাবাকে দেখে তো মনে হলো না ওকে বাড়ি থেকে যেতে দেবে বলে। বাবা যদি তখন আপনার বিরুদ্ধে যায়? গেলে যাবে, তোমার শ্বশুর কোন দিনই বা আমার পক্ষে ছিল? এই মেয়েকে যখন প্রথমে বাড়িতে এনেছিল, আমি 1000 বার বলেছিলাম ওকে ঢুকতে দিও না বাড়িতে, মেনে নিও না। সে শুনেছিল না, মা মা করে একেবারে মাথায় তুলে রেখেছে। এমন অত্যাচার করবো ওকে যে ও নিজেই ওর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। আমাকে তো চেনে না এখনো,